এই ক্লাসটা বায়োলজির এই ক্লাসটা অ্যালোটেড ছিল ডক্টর কুনাল সিকদারের। বাট তিনি একটু ব্যস্ত কয়েকদিন। তো তার পরিবর্তে আমি তার ল্যাবের সিনিয়র মোস্ট স্কলার, সিনিয়র মোস্ট রিসার্চ স্কলার। তো আমি তোমাদের এই বায়োলজি ক্লাসগুলো নেব কয়েকদিন। তো তোমরা কি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? দেখা যাচ্ছে? হ্যালো, আমি অডিবল? আমি কি শুনতে? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সো সো ক্লাস 12-এ আজকের যে আমি ক্লাসটা নেব এটা হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। মানে যেটা তোমাদের ওই মেন্ডেলিয়ান জেনেটিক্স এর পরের যে চ্যাপ্টারটা সেটা। মেন্ডেলিয়ান জেনেটিক্সটা তোমরা অলরেডি ক্লাস 10-এ কিছুটা জেনে এসছো, এবং অনেকের মনে হয় ক্লাস 12-এ কিছুটা হয়েও গেছে। সো এর যে বেসিক যে মেন্ডেলিয়ান জেনেটিক্স এর যে বেসিক আমাদের আহ, এগুলো আছে, তো সেটা আমরা জানি অলরেডি যে আমাদের কিছু ফ্যাক্টর, যেটা মেন্ডেল বলেছিলেন যে ফ্যাক্টর গুলো পরবর্তীকালে বিজ্ঞানী জোহানসন জিন নামে বলেন। ঠিক আছে? এবং সেই ফ্যাক্টর গুলো হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস অবস্থায় থাকে আমরা দেখেছি। এবং আমরা মেন্ডেলের ল গুলো সম্পর্কে জেনেছি ক্লাস 10-এ, 12-এও বলতে পারো কিছুটা জানা হয়েছে। তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে মেন্ডেলের পরবর্তীকালে যে রিসার্চ গুলো হচ্ছে। মেন্ডেল ধরুন 1850 সাল নাগাদ তার তত্ত্বগুলো বলেছিলেন, তার থিওরি গুলো বলেছিলেন, কিন্তু তখন তো সেগুলো সেভাবে জনপ্রিয়তা পায়নি। 1900 সালে মেন্ডেলের যে থিওরি, সেই থিওরি রিডিসকভার হয়। এবং আজকের আমরা যে জিনিসগুলো জানবো সেগুলো কিন্তু 1900 সালের পরবর্তীকালীন ঘটনা। ঠিক আছে? এবং এইগুলোর আমাদের এই রিসার্চটা শুরু হলো কিন্তু যখন ডিএনএ সম্পর্কে জানা গেল, জিন সম্পর্কে, জিনের যে স্ট্রাকচার, কি দিয়ে জিন তৈরি, যেটা মেন্ডেল বলতে পারেননি, যে জিন কি দিয়ে তৈরি সেটা কিন্তু জানা গেল পরবর্তীকালে, 1900 খ্রিস্টাব্দের পরবর্তীকালে। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে ডিএনএ স্ট্রাকচার জানা গেল, এবং ডিএনএ বা জিনগুলো কি কাজ করে, বা নিউক্লিক অ্যাসিড সেগুলো কি কাজ করে, সেগুলো ধীরে ধীরে জানা গেল। এই চ্যাপ্টারে তোমরা মূলত এইগুলোই জানবে। ঠিক আছে? এই টার্মগুলো জানবে: রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি, এবং পরবর্তীকালে ট্রান্সলেশন মানে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি। এই পদ্ধতিগুলো কিন্তু তোমরা এই চ্যাপ্টারে জানবে। এবং কিছুটা জিনিস তোমরা জানো, দ্যাট ইজ দ্য জিন, মানে ডিএনএ কিন্তু একটা জেনেটিক বস্তু রূপে কাজ করে। আরএনএও কিন্তু একটা জেনেটিক বস্তু রূপে কাজ করে। কিন্তু আরএনএ জেনেটিক বস্তু রূপে কাজ করা ছাড়াও আরএনএ কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আরএনএ বার্তাবহ রূপে কাজ করতে পারে। ডিএনএ যে বার্তা, সেই বার্তা কোষের কাছে পৌঁছায় আরএনএ এর মাধ্যমে। এছাড়াও আরএনএ এর আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আরএনএ কিন্তু অনুঘটক রূপেও কাজ করতে পারে। ঠিক আছে? আমরা পরবর্তীকালে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস পড়বো। হ্যাঁ, তোমরা কিছুটা জেনে এসছো ইভলিউশনের সময়, যে ওই যেখানে কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের কথা তোমরা পড়েছো। এবং ওখানে তোমরা জানো যে কি করে কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের মধ্যে নিউক্লিক অ্যাসিড ঢুকে সেটাকে প্রোটোসেলের রূপ দেয় বা প্রোটোবায়ন্টের রূপ দেয়। ঠিক আছে? এবং তোমরা এটাও জানো যে প্রবাবলি প্রথম নিউক্লিক অ্যাসিডটা ছিল আরএনএ, ডিএনএ নয়। পরবর্তীকালে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে। কেন আরএনএ প্রথম? তার কারণ হচ্ছে আরএনএ গঠন অনেক সাধারণ, আরএনএ কাজও অনেক সাধারণ। ঠিক আছে? এবং তার মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম আরএনএ একটা ফাংশন বা একটা কাজ, সেটা হচ্ছে আরএনএ কিন্তু একটা উৎসেচক রূপেও কাজ করতে পারে ইটসেলফ।
নিজেই একটা উৎসেচক রূপে কাজ করতে পারে। ঠিক আছে, এখানে দেখো টেট্রাহাইমেনার ছবি দিয়েছি আমি, টেট্রাহাইমেনা একটা সিলিয়েট। ঠিক আছে, তো এটা প্রোটোজোয়া আর কি। হুম, সে কিন্তু তার নিজের যে আরএনএ, সে আরএনএ কে নিজে নিজেই কাটতে পারে। আরএনএ একটা স্প্লাইসিং বলে একটা ঘটনা ঘটে আরএনএ এর ক্ষেত্রে। তো সেই আরএনএ কিন্তু নিজে নিজেই কাটতে পারে, নিজের আরএনএ দিয়েই নিজেকে কাটতে পারে। কোনো এক্সট্রা কোনো প্রোটিন বা এক্সট্রা কোনো উৎসেচক লাগে না। তো তার আরএনএ কিন্তু একটা উৎসেচক রূপেই কাজ করছে। তো এটা তোমরা জানলে যে আরএনএ কিন্তু জিনগত বস্তু রূপেও কাজ করতে পারে, আবার আরএনএ কিন্তু এই উৎসেচক রূপেও কাজ করতে পারে। এছাড়া আরএনএ আরেকটা কাজ রয়েছে, যেটা হচ্ছে আরএনএ বার্তাবাহক রূপে কাজ করে, অর্থাৎ ডিএনএ যে মেসেজ, সেই মেসেজটা কিন্তু আরএনএ এর মাধ্যমে প্রোটিনে সংবাহিত হয়। সো এইটাই একটু আগে তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ যে রেপ্লিকেশন, তার মাধ্যমে ডিএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হওয়া, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া। এটা হচ্ছে ট্রান্সলেশন। ওকে, সো আরেকটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, যেখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ওকে, তোমরা এই নামটা জানো, এইচআইভি। সেটা হচ্ছে এইচআইভির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক একটা এনজাইম থাকে, যে এনজাইমটার জন্য এইচআইভি ভাইরাস কিন্তু কি করে, আর নিজের আরএনএ থেকে নিজের ডিএনএ তৈরি করতে পারে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। তো এই যে পদ্ধতিটা, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া, অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের এই টোটাল ঘটনাটাকে আমরা আমাদের জীবন বিজ্ঞানের ভাষায় বলে থাকি সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা। ওকে, সো আমাদের এই যে ডিএনএ বা আরএনএ বা প্রোটিন কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে কাজ করছে, সেটা জানতে গেলে সবার প্রথম আমাদের যেটা জানতে হবে, সেটা হচ্ছে যে ডিএনএ কিভাবে তৈরি বা আরএনএ কিভাবে তৈরি। আমরা জানি যে ডিএনএ এবং আরএনএ কিন্তু একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। পলি মানে অনেক, তাই তো? তার মানে এখানে নিউক্লিওটাইড গুলো অনেকগুলো রয়েছে, অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়েছে, যুক্ত হয়ে 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 একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি হয়েছে। এবং একটা নিউক্লিওটাইডে আমরা জানি কি থাকে, একটা নিউক্লিওটাইডে নাইট্রোজেন ক্ষার থাকে, পেন্টোজ শর্করা থাকে, 5C পেন্টোজ শর্করা, এবং ফসফেট গ্রুপ থাকে। ঠিক, যদি শুধুমাত্র নাইট্রোজেন ক্ষার এবং পেন্টোজ শর্করা থাকে, আমরা তাকে বলি নিউক্লিওসাইড। এবং পরবর্তীকালে যখন ফসফেট যুক্ত হচ্ছে নিউক্লিওসাইডের সঙ্গে, তখন আমরা বলি নিউক্লিওটাইড। এখানে এই যে নাইট্রোজেন ক্ষার, এই নাইট্রোজেন ক্ষার কিন্তু আবার দু ধরনের হতে পারে। একটা হতে পারে পিউরিন, যেটা অ্যাডেনিন ও গুয়ানিন, এই দু ধরনের পিউরিন রয়েছে। এবং আরেকটা হতে পারে পিরিমিডিন, যেটার মধ্যে সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন থাকে। আমরা জানি যে অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুটো কিন্তু ডিএনএ এবং আরএনএ সব ক্ষেত্রেই পাওয়া যায়। পিরিমিডিনের ক্ষেত্রে সাইটোসিন, ডিএনএ আর আরএনএ সবার ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু ইউরাসিল এবং থাইমিনের কেসটা একটু উল্টো আছে। কি, ডিএনএ ক্ষেত্রে আমরা থাইমিন দেখতে পাবো, এবং আরএনএ ক্ষেত্রে আমরা দেখবো সেখানে ইউরাসিল হচ্ছে। ওকে, তো এখানে একটা স্ট্রাকচার তোমাদের দেখানো হয়েছে, যে স্ট্রাকচারে দেখো, এই যে এটা একটা একটা পেন্টোজ সুগার, যার সঙ্গে এই একটা নাইট্রোজেন বেস যুক্ত আছে, এটা হচ্ছে অ্যাডেনিন নাইট্রোজেন বেস। ওকে, এবং এটা যুক্ত আছে কত নম্বর কার্বনে, 1 নম্বর কার্বন। এবং তোমাদের বায়োলজি বোর্ড দুটোর জন্যই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বোর্ডের পরীক্ষা প্লাস নিজের পরীক্ষা দুটোর জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে নাইট্রোজেন বেস কিন্তু 1 নম্বর কার্বনে যুক্ত রয়েছে। 2, 3, এই যে 3 নম্বর কার্বন, সেই 3 নম্বর কার্বনে কি হয়, একটা ওএইচ গ্রুপ থাকে। এই দেখো এখানে দেওয়া আছে 1, 2, 3, এই 3 নম্বর কার্বনের যে ওএইচ গ্রুপ, তার সঙ্গে কি হয়, একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়। ওকে, তাহলে এখানে একটা ওএইচ ছিল, তার সঙ্গে ফসফেট গ্রুপটা যুক্ত হয়েছে। এইভাবে নিউক্লিওটাইড গুলো পরস্পর পরস্পর যুক্ত হয়। তাহলে তোমরা 1 নম্বর কার্বন জানলে, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বনে আমরা দেখতে পাচ্ছি ফসফেট গ্রুপটা যুক্ত হয়ে রয়েছে। ওকে, তাহলে একটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সঙ্গে, 3 নম্বর কার্বনের যে ওইস থাকে তার সঙ্গে পার্শ্ববর্তী যে সেটা কিন্তু ফসফোডাইএস্টার বন্ডের সঙ্গে যুক্ত হচ্ছে।
যুক্ত হয়ে এইভাবে ধীরে 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 কি হয়, একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ইম্পর্টেন্ট কি দেখলাম, এখানে ইম্পর্টেন্ট দেখলাম যে 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে, আর 3 নম্বর কার্বনে কি থাকে, একটা ওএইচ প্রান্ত থাকে, যে ওএইচ এর সঙ্গে 5 নম্বর কার্বনের যে ফসফেট সেটা যুক্ত হয়। ওকে, এবং এইটাকে আমরা কি বলি, 5 প্রাইম এন্ড, আর এটাকে আমরা বলি 3 প্রাইম এন্ড। তাহলে এই হবে একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি হলে তার দুটো মাথা থাকে, একটা হচ্ছে 5 প্রাইম মাথা এবং আরেকটা হচ্ছে 3 প্রাইম মাথা। ওকে, সো এই যে ফসফেট এবং সুগার, এই ফসফেট এবং সুগার কিন্তু কি করে, একটা ব্যাকবোন তৈরি করে। ফসফেট এবং সুগার কি করে, একটা ব্যাকবোন তৈরি করে। ঠিক আছে, যে ব্যাকবোনের উপর কিন্তু পুরো ডিএনএ স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে। আর আরএনএর ক্ষেত্রে আমরা দেখবো, যেটা আমি বলেছিলাম, যে সেটা হচ্ছে এই জায়গাটা দেখবো আরএনএর, সেখানে হচ্ছে একটা ওএইচ গ্রুপ থাকে, এটা দ্বিতীয় কার্বন। ঠিক আছে, এটা ফার্স্ট কার্বন, এটা 1 নম্বর কার্বন যার সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে। এবং এটা হচ্ছে দ্বিতীয় কার্বন, এই দ্বিতীয় কার্বনে একটা ওএইচ গ্রুপ যুক্ত থাকে। কার ক্ষেত্রে বলেছি, আরএনএ এর ক্ষেত্রে। ওকে, ডিএনএ ক্ষেত্রে ওই ওএইচ এর ওটা থাকে না। ডিএনএ ক্ষেত্রে ওই ওএইচ গ্রুপটার ওটা থাকে না, অনলি এইচ থাকে। অক্সিজেনটা ডিলিট হয়ে যাচ্ছে, তাই বলছে ডিঅক্সি রাইবোস। তাহলে নর্মাল রাইবোসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এই 2 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বনে কি হচ্ছে, একটা ওএইচ গ্রুপ থাকছে নর্মাল রাইবোসের ক্ষেত্রে। বাট ইন কেস অফ ডিঅক্সি রাইবোস আমরা দেখতে পাচ্ছি ডিলিট অফ অক্সিজেন, অক্সিজেনটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডিঅক্সি রাইবোস। এবং ডিঅক্সি রাইবোসটা কোথায় থাকছে, ডিএনএ তে থাকছে, আর রাইবোসটা কোথায় থাকছে, আরএনএ তে থাকছে। এখানে দেখো এই যে নাইট্রোজেন বেস এবং এই সুগার দুটো নিয়ে তৈরি হচ্ছে নিউক্লিওসাইড। এবং আমরা দেখো এই নাইট্রোজেন বেস এবং সুগার এবং নাইট্রোজেন বেস এবং এই যে ফসফেট, এটা নিয়ে তৈরি হচ্ছে দেখো নিউক্লিওটাইড। ঠিক আছে, অর্থাৎ যখন নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যুক্ত হচ্ছে তখনই হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউরাসিল এবং থাইমিন। এই যে ইউরাসিল, ওকে, ইউরাসিলের এখানে দেখো যে একটা এইচ রয়েছে। ওকে, কিন্তু থাইমিনের এখানে দেখো একটা কি রয়েছে, মিথাইল গ্রুপ রয়েছে। ওকে, তো থাইমিনটা অ্যাকচুয়ালি ইউরাসিলের মতোই, শুধু একটা মিথাইল গ্রুপ এক্সট্রা থাকে। সেই জন্য থাইমিনের অপর নাম হচ্ছে 5 মিথাইল ইউরাসিল, মনে রাখবে। ওকে, তবে থাইমিন কিন্তু ইউরাসিলের থেকে বেশি স্টেবল, ইউরাসিল কিন্তু থাইমিনের তুলনায় কম স্টেবল। ওকে, মনে রাখবো এই কথাটা, ঠিক আছে, যে থাইমিন কিন্তু ইউরাসিলের থেকে তুলনামূলকভাবে বেশি স্টেবল, যেটাও কিন্তু ডিএনএ এর স্টেবিলিটি হওয়ার একটা বড় কারণ। যে থাইমিন ডিএনএ তে থাকে তাই ডিএনএ বেশি স্টেবল হয়, ইউরাসিল আরএনএ তে থাকে, যেহেতু ইউরাসিল থাইমিনের তুলনায় কম স্টেবল, তাই আরএনএ একটু কম স্টেবল হয়। এছাড়া ওদের স্টেবিলিটির জন্য আরেকটা জিনিস দায়ী, সেটা হচ্ছে এই ওএইচ আর এইচ। হ্যাঁ, যেহেতু অক্সিজেনটা অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়, তাই রাইবোজ যেখানে কিনা ওএইচ থাকছে, অর্থাৎ আরএনএ যেখানে কিনা ওএইচ থাকছে, সেক্ষেত্রে আরএনএ কিন্তু বেশি রিঅ্যাক্টিভ হয়। বেশি রিঅ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে বেশি আনস্টেবল হওয়া। ওকে, তাহলে ইউরাসিল এবং এই ওএইচ, এই দুটো কারণে আরএনএ তুলনামূলকভাবে ডিএনএ থেকে কম স্টেবল। আবার এই এইচ, ওটা যেহেতু থাকে না, এই এইচ অর্থাৎ ডিঅক্সিরাইবোজ ডিএনএ ক্ষেত্রে বলছি সেটা, এবং এই থাইমিন, এই দুটো থাকার জন্য ডিএনএ তুলনামূলকভাবে বেশি স্টেবল হয় আয়রনের থেকে। তো ফ্রেডরিক নিশ্চার, ওকে, 1869 সালে দেখো কি বলছে, যে নিউক্লিন নামক একটা পদার্থ উনি নিউক্লিয়াস থেকে উনি নিউক্লিন নামক একটা পদার্থ বলেছিলেন, যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াস থেকে উনি বলেছেন নিউক্লিন। ওকে, একটা কোষের থেকে নিয়েছিলেন, নিয়ে উনি বলেছিলেন যে নিউক্লিয়াসের মতো একটা পদার্থ, সেটাকে উনি বললেন যেটাকে নিউক্লিন। ওকে, এবং এই নিউক্লিনটাকে উনি বলেছিলেন যে সম্ভবত নিউক্লিন, যেটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিন, এই নিউক্লিনই কিন্তু জেনেটিক বস্তুরূপে কাজ করে। ওকে,
কিন্তু এটা যে কি জিনিস সেটা কিন্তু পরবর্তীকালে তখনও পর্যন্ত জানা যায়নি, বা এটার যে ডিএনএ সেটাও কিন্তু পরবর্তীকালে জানা যায়নি, অনেকটা সময় লেগে গেছিল। ওকে, 1953 সালে বুঝতেই পারছো, প্রায় 80-90 বছর পর মরিস উইলকিংস, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এর যে এক্স রে ডিফ্রাকশন ডাটা বা এক্স রে ক্রিস্টালোগ্রাফি ডাটা, সেই এক্স রে ক্রিস্টালোগ্রাফি ডাটার উপর ডিপেন্ড করে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক কিন্তু ডিএনএ এর একটা ডাবল হেলিক্স মডেল বা দ্বিতন্ত্রী মডেল কিন্তু বর্ণনা করেছিলেন, যেটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। এবং আহ, এই যে মডেলটা, এই মডেলটা কিন্তু বিখ্যাত খুব মডেল, এবং এর ওপর দাঁড়িয়ে আছে আমাদের মলিকুলার বায়োলজির সমস্ত জিনিস, এবং এনারা কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন। সো চলে আসবো, মডেলটা দেখে নেব। মডেলটা কি বলছে, যে ফসফেট এবং শর্করা দিয়ে এর ব্যাকবোনটা তৈরি হয়েছে, ওই পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে তৈরি হয়েছে, এবং ফসফেট এবং ব্যাকবোন দিয়ে এটা শর্করা ও ফসফেট দিয়ে এর ব্যাকবোনটা তৈরি হয়েছে, এবং এর ভেতরের দিকে কি হচ্ছে, নাইট্রোজেন বেস গুলো যুক্ত থাকছে, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, এই যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে। ওকে, এবং এর একটা যে তন্ত্রী সেটা হচ্ছে 5' to 3' হলে অপর তন্ত্রীতে হবে 3' to 5'। এবং এখানে আরেকটা আমরা জিনিস জানবো, সেটা হচ্ছে যে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে যুক্ত হয় দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা, এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত হয় 3টে হাইড্রোজেন বন্ধনী দ্বারা। ঠিক আছে, সেটা কিন্তু এখানে হচ্ছে। আর ওনারা যে ডিএনএটা ব্যাখ্যা করেছিলেন, সেই ডিএনএটা হচ্ছে রাইট হ্যান্ডেড ডিএনএ বা দক্ষিণাবর্ত ডিএনএ। ঠিক আছে, তো আহ, এছাড়া আরেকটা জিনিস তোমরা দেখে নাও, সেটা হচ্ছে এই যে আহ, দুটো এই যে প্যাচটা রয়েছে, এই সম্পূর্ণ যে একটা পাক, এই সম্পূর্ণ পাকের মধ্যে 10টা বেস পেয়ার থাকে, এবং সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রম। 1 ন্যানোমিটার ইজিক্যাল টু 10 অ্যাংস্ট্রম। ওকে, 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার, যেটা বলবে সেটাই, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে 10টা বেস পেয়ার থাকে, মানে এই একটা বেস পেয়ার, এই একটা বেস পেয়ার। ওকে, তো এরকম বেস পেয়ার 10টা থাকে। তাহলে প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত হবে? প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব হবে 0.34 ন্যানোমিটার বা 3.4 অ্যাংস্ট্রম। এবং এই বেস পেয়ারটা আমরা যেটা বললাম, যে এ টি এর সঙ্গে যুক্ত হবে এবং জি সি এর সঙ্গে যুক্ত হবে। ওকে, এইটা সম্পর্কে বিজ্ঞানী চার্কভস একটা রুলস বলে গেছেন, সেটা হচ্ছে যে অ্যাডেনিন ও থাইমিনের মধ্যকার অনুপাত এবং গুয়ানিন ও সাইটোসিনের মধ্যকার অনুপাত সবসময় ধ্রুবক হয় এবং এর মান হয় 1। যদি আমরা ভালো করে বুঝি এটা, তাহলে আমরা বুঝবো যে এ প্লাস জি ইজিক্যাল টু টি প্লাস সি। অর্থাৎ যতগুলো অ্যাডেনিন এবং যতগুলো গুয়ানিন থাকবে, তার যে যোগফল, ততগুলো সাইটোসিন এবং ততগুলো থাইমিন থাকবে, তার যে যোগফল সেটা সমান হবে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, আমরা দেখবো যে যতগুলো অ্যাডেনিন রয়েছে এবং যতগুলো গুয়ানিন রয়েছে, ধরো এখানে কথার কথা বলছি, দুটো বেস পেয়ার রয়েছে, আমরা দেখে নিচ্ছি। তাহলে অ্যাডেনিন একটা, গুয়ানিন একটা, তার মানে 2। থাইমিন এবং সাইটোসিন সেটাও একটা একটা করে, সেটাও 2। ঠিক আছে, তো অ্যাডেনিন এবং গুয়ানিনের যোগফল যা হলো, থাইমিন এবং সাইটোসিনের যোগফলটাও তাই। সেটা এই একটা প্যাচের মধ্যে বা একটা পাকের মধ্যে সেটাই হয়। এ প্লাস টি, সরি, এ প্লাস জি ইজিক্যাল টু টি প্লাস সি। সো এই যে ডিএনএ, ডিএনএ কিন্তু আমরা যদি দেখি যে প্রোক্যারিওটস এর ক্ষেত্রে এই ডিএনএ কিন্তু কি হয়, প্রোক্যারিওটস এর ক্ষেত্রে ডিএনএ কিন্তু ওরা ক্রোমোজোম রূপে থাকে না, কোষের মধ্যে একটা জায়গায় থাকে, কিন্তু ক্রোমোজোম ক্রোমোজোম রূপে থাকে না। এদেরকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। প্রোক্যারিওটের ক্ষেত্রে যদি ওদের যে জেনেটিক মেটেরিয়াল, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। ওকে, এবং ইউক্যারিওটস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ইউক্যারিওটস এর ক্ষেত্রে আমরা দেখবো যে ওদের ক্রোমোজোম গঠন হয়। তাহলে প্রথমে ডিএনএটা কি হয়, ওরা পেঁচায়, পেঁচিয়ে নিউক্লিওজোম তৈরি করে। পরবর্তীকালে এই নিউক্লিওজোমটা আরো পেঁচায়, পেঁচিয়ে ক্রোমাটিন তৈরি করে, এবং ক্রোমাটিন গুলো আরো পেঁচিয়ে 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 ক্রোমোজোম তৈরি করে। তো এই নিউক্লিওজোম কিভাবে তৈরি হচ্ছে আমরা দেখে নিই। নিউক্লিওজোম, আমরা ডিএনএ এর ব্যাস জানি কত, 2 ন্যানোমিটার ডিএনএ এর ব্যাস। কিন্তু একটা নিউক্লিওজোমের ব্যাস কিন্তু মোটামুটি 10 থেকে 11 ন্যানোমিটার, 10 to 11 ন্যানোমিটার। ওকে, এই যে হিস্টোন,
এখানে আবার একটা হিস্টোন অক্টামারের কথা বলেছে, যে হিস্টোন অক্টামার বা হিস্টোন কোর বলেছে। সেই হিস্টোন কিছু প্রোটিন দিয়ে তৈরি হয়। এখানে প্রায় আমরা দেখবো যে 4টে হিস্টোন প্রোটিন হিস্টোন কোর তৈরি করেছে, যাকে পেঁচিয়ে এই ডিএনএ রয়েছে। ওকে, তাহলে এই যে হিস্টোন কোর বা হিস্টোন অক্টামারের কথা বলছি, এখানে 4টে হিস্টোন থাকে, প্রত্যেকটা দুটো করে কপি থাকে। তাই 4 × 2 = 8, তাই বলছে অক্টামার। তো হিস্টোন প্রোটিন কোনগুলো? H2A, H2B, H3, H4। আর লিঙ্কার হিস্টোন থাকে, যেটা এখানে দেখতে পাচ্ছ যে লিঙ্কার হিস্টোন এই ডিএনএটা পেঁচানোর পরে ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, যার ফলে কি হয়, যে লিঙ্কার হিস্টোন কি করে, লিঙ্কার হিস্টোন এই ডিএনএটাকে খুলতে দেয় না, এই ডিএনএর যে প্যাচ সেটাকে খুলতে দেয় না। ওকে, বোঝা গেল? সো এই H1 বা H5 দু রকমের এই লিঙ্কার হিস্টোন রয়েছে, H1 বা H5। এবং হিস্টোন কি হচ্ছে, এটা ক্ষারীয় প্রোটিন। ওকে, এবং হিস্টোনে আমরা দেখবো যে লাইসিন এবং আর্জিনিন নামক ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড গুলো বেশি থাকে। এবং এই হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন ডিএনএ এর সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে ডিএনএ কে আলটিমেটলি ক্রোমোজোমের রূপ দেয়। ঠিক আছে? আর এই যে ডিএনএটা যেটা পেঁচিয়ে রয়েছে হিস্টোন অক্টামারকে, এটা কতটা পেঁচিয়ে রয়েছে, এটা 1/3 পেঁচিয়ে রয়েছে। 1/3 পাকে পেঁচিয়ে রয়েছে এটা। ঠিক আছে? এবং যেটা বলছিলাম, যে নিউক্লিওজোম গুলো একটা পুঁতি পুঁতির মতো হয়ে থাকে যদি আমরা দেখি, এবং যেগুলো পেঁচিয়ে 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 আলটিমেটলি কি করছে, ক্রোমাটিন সূত্র, এবং ক্রোমাটিন সূত্র থেকে ডিএনএ তৈরি করছে। তো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়, তাহলে এটাকে পুঁতির মালার মতো দেখতে লাগে। ঠিক আছে? এই কোর কোর গুলোকে পেঁচিয়ে থাকে ডিএনএ, পুঁতি মালার মতো দেখতে লাগে, যেটাকে বলা হয় বিটস অন স্ট্রিং। ওকে, যে সুতোর উপর যেন বিটস রয়েছে, কিছু দানা 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 বস্তু রয়েছে। ঠিক আছে? তোমরা ক্লাস 10-এ যখন ক্রোমোজোমের ছবি এঁকেছো তখন তোমরা দেখেছো এই ক্রোমাটিন সূত্র যখন তোমরা এঁকেছো, তখন ক্রোমাটিন সূত্রের মধ্যে ক্রোমোমিয়ার বলে যেগুলো বলতে, এগুলো হচ্ছে সেই ক্রোমিয়ারের মতোই। ঠিক আছে? যে নিউক্লিওসোম তুমি ভালো করে দেখো, ওরকম দেখবে পুঁতির মালার মতো একটা স্ট্রাকচার দেখাবে। সো এই ক্রোমাটিন তৈরি হলো ধীরে ধীরে ওই নিউক্লিওসোম গুলো পেঁচিয়ে। হুম। এবং ক্রোমাটিন তোমরা জানো যে ইউক্রোমাটিন রয়েছে এবং হেটেরোক্রোমাটিন রয়েছে। ইউক্রোমাটিন মানে যেগুলো ইন্টারফেসে হালকা রঙের কালার নেয়, এবং হেটেরোক্রোমাটিন হচ্ছে যেগুলো ইন্টারফেসে গাঢ় রঙে রঞ্জিত হয়, সেগুলো হচ্ছে হেটেরোক্রোমাটিন। এবং তোমরা এটাও জানো যে ইউক্রোমাটিন কিন্তু তুলনামূলক সক্রিয় হয়, এবং হেটেরোক্রোমাটিন কিন্তু তুলনামূলকভাবে নিষ্ক্রিয় হয়। এবার চলে আসি আমাদের ডাইরেক্টলি, যেটা আমরা আমাদের চ্যাপ্টারের মেন থিং, সেটা হচ্ছে যে ডিএনএ কি আদৌ জেনেটিক বস্তু? যদি হয়, সেটা কিভাবে আবিষ্কার হলো যে ডিএনএ জেনেটিক বস্তু? প্রায় 100 বছর আগে অলরেডি মেন্ডেল বলে গেছে যে জিন নিয়ে, তাই না, যে জিন বংশগতির ধারক বাহক রূপে কাজ করছে, জিন কিন্তু ইনহেরিটেন্সে হেল্প করছে। বংশগত বৈশিষ্ট্য বলি এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে বহন করতে হেল্প করছে। কিন্তু সেই জিনের কি স্ট্রাকচার, জিন কিভাবে তৈরি, সেটা কিন্তু উনি একেবারেই বলে যেতে পারেননি। সেটা আমরা দেখলাম যে পরবর্তীকালে আবিষ্কার করলো, আমাদের ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করলো ওয়াটসন এবং ক্রিক। সেটা 1950 নাগাদ, তাই না? 1926 নাগাদ, তার আগে একটা ঘটনা ঘটেছে, যেটা প্রমাণ করেছে যে ডিএনএ কিন্তু জেনেটিক বস্তু, আরএনএ জেনেটিক বস্তু হতে পারে, বাট সেটা খুব কম হয়। যে সাধারণত বেশিরভাগ কোষের ক্ষেত্রে ডিএনএ জেনেটিক বস্তু হয়, প্রোটিন হয় না, কার্বোহাইড্রেট হয় না, লিপিড হয় না। জেনেটিক বস্তু কিন্তু ডিএনএ হয়, নিউক্লিক অ্যাসিড রূপে প্রধানত ডিএনএ হয়। আরএনএ হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ হয়। সেটা কিন্তু আবিষ্কার করা গেছে। ওকে, এই আবিষ্কারটা করেছেন ফ্রেডরিক গ্রিফিথ। উনি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছেন। ওকে, যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কিন্তু অ্যাকচুয়ালি নিউমোনিয়া রোগ সৃষ্টির জন্য দায়ী। এখন এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এই যে ব্যাকটেরিয়াটা, এটা এটা দুটো স্ট্রেন রয়েছে, দুটো স্ট্রেন নিয়ে উনি কাজ করেছিলেন। কি স্ট্রেন মানে হচ্ছে ভ্যারিয়েশন বা দুটো রূপ ভেদ বলতে পারো, দু ধরনের হতে পারে এই ব্যাকটেরিয়া। ঠিক আছে, একই স্পিসিস কিন্তু দুটো রূপ ভেদ আছে। একটা হচ্ছে এস, আর একটা হচ্ছে আপ। এস মানে হচ্ছে এদের, এই ব্যাকটেরিয়া গুলো যে সেল ওয়াল রয়েছে, সেই সেল ওয়ালের বাইরে একটা এক্সট্রা লেয়ার থাকে, যে এক্সট্রা লেয়ারের জন্য এই ব্যাকটেরিয়া গুলোর গাটা কিন্তু মসৃণ হয়ে থাকে,
এবং আরো একটা বেনিফিট পায় এরা, সেটা হচ্ছে আমাদের যে বডিতে যখন এই ব্যাকটেরিয়াটা ঢুকছে, অর্থাৎ এই এস ব্যাকটেরিয়া যখন ঢুকছে, তখন আমাদের বডির যে ইমিউন সিস্টেম তাদের কিন্তু চিনতে পারে না ওই এক্সট্রা লেয়ারটার জন্য। ফলে এরা কিন্তু আমাদের পক্ষে অনেক ক্ষতিকারক হয়, এরা কিন্তু ভিরুলেন্ট হয়। এদের কি বলবো আমরা, ভিরুলেন্ট, ক্ষতিকারক। ঠিক আছে, এবং আমাদের নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। অপরপক্ষে যদি আমরা আর আর কলোনিটা দেখি বা আর ব্যাকটেরিয়ার স্ট্রেনটা দেখি, স্টেপ্টোকক্কাস নিউমোনি আর, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে এক্ষেত্রে এদের কিন্তু কোনো এক্সট্রা লেয়ারটা থাকছে না সেল ওয়ালের বাইরে, এবং এরা হচ্ছে অমসৃণ। এবং ফলত এরা যখন আমাদের বডিতে ঢোকে, আমাদের বডি ইমিউন সিস্টেম কিন্তু এদেরকে ইজিলি রেকগনাইজ করে নিতে পারে এবং এদেরকে কিন্তু মেরে দিতে পারে। ফলে এই আর ব্যাকটেরিয়া যে স্ট্রেনটা, এরা কিন্তু আমাদের বডির জন্য ক্ষতিকারক নয় অতটা। ঠিক আছে, এরা আমাদের বডিতে ক্ষতি করতে পারে না, এরা হচ্ছে নন ভিরুলেন্ট। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস জানলাম, সেটা হচ্ছে এস এবং আর। তার মধ্যে এস স্ট্রেনটা, যেটা ইঁদুরের দেহে উনি ঢুকিয়ে দিয়েছিলেন ইঞ্জেকশন করে, দেখা গেছিল ইঁদুরগুলো মারা গেছিল। এবং আর স্ট্রেনটা, যেটা উনি ইঞ্জেকশনের মাধ্যমে ইঁদুরের দেহে ঢুকিয়ে দিয়েছিলেন, কিন্তু দেখেছিলেন ইঁদুরগুলো বেঁচে ছিল। আর মানে হচ্ছে রাফ স্ট্রেন, আর এস মানে হচ্ছে স্মুথ স্ট্রেন। স্মুথ কেন? কারণ ওর বাইরে একটা মিউকাস আবরণী থাকে বা পলিস্যাকারাইড আবরণী থাকে। ঠিক আছে, এবং এটাই হচ্ছে ক্ষতিকারক। এরপরে উনি কি করলেন, উনি আরেকটা কাজ করলেন। উনি কি করলেন, যে এ স্ট্রেনটা তাপ প্রয়োগ করলেন। ঠিক আছে, তাপ প্রয়োগ করলেন, তাপ প্রয়োগ করে উনি কি দেখলেন, যে ইঁদুরের দেহে ঢুকিয়ে দিলেন। দেখলেন ওই, যেহেতু তাপ প্রয়োগ করেছে, ফলে ওই ওর যে বাইরের পলিস্যাকারাইড যে আবরণীটা সেটা নষ্ট হয়ে গেছে। আমাদের বডি ইমিউন সিস্টেম কিন্তু ওকে চিনতে পেরে গেছে এবং এই এ স্ট্রেনটা কিন্তু নষ্ট করে দিয়েছে। ফলে ইঁদুর কিন্তু বেঁচে আছে। অর্থাৎ তাপ প্রয়োগ করে যদি এস স্ট্রেনকে দেহের মধ্যে প্রবেশ করা যায়, তখন এস স্ট্রেনের যে পাওয়ার, যে ইনফেকশন করার যে পাওয়ার, সেই পাওয়ারটা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? কারণ ওর বাইরের যে পলিস্যাকারাইড আবরণ এটা সেটা নষ্ট হয়ে যায়। ওকে, সেটা আমরা পরে জেনেছি, বাট উনি প্রয়োগ করে দেখেছিলেন, যে তাপ প্রয়োগ করে দেখেছিলেন যে এই এস স্ট্রেন, যেটা তাপ প্রয়োগে মৃত এস স্ট্রেন, সেটা যখন ইঁদুরের শরীরে ঢোকালেন, ইঁদুরটা বেঁচে রয়েছে। এবং উনি আরেকটা এক্সপেরিমেন্ট করলেন, একটু অদ্ভুত রকম এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে উনি জীবিত আর স্ট্রেন নিলেন। খুব স্বাভাবিক, জীবিত আর স্ট্রেন যদি এই ইঁদুরের মধ্যে ইনজেক্ট করে দেওয়া যায়, ইঁদুর কি হওয়া উচিত? বেঁচে থাকা উচিত, আমরা দেখেছি এখানে। ঠিক আছে, ইঁদুর বেঁচে থাকবে। এবং আরো একটা জিনিস, এই তাপ প্রয়োগে মৃত এ স্ট্রেন যখন ইঁদুরের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা দেখেছি ইঁদুর বেঁচে রয়েছে। কিন্তু যখন এই তাপ প্রয়োগে মৃত এ স্ট্রেন এবং জীবিত আর স্ট্রেনকে একসাথে ইঁদুরের মধ্যে উনি ঢুকিয়ে দিলেন, তখন দেখলেন উনি উনি যে ইঁদুর মারা গেছে। অদ্ভুত ব্যাপার, কি করে এটা হলো? কারণ হিসাবে আমরা দেখছি যে এই এ স্ট্রেন থেকে কিছু একটা জিনিস আর এর মধ্যে ঢুকেছিল, ঢুকে সে আর কে এসে রূপান্তরিত করে দিয়েছে। এখন কি ঢুকেছিল? ঢুকেছিল হচ্ছে ওই ডিএনএটা। ডিএনএ কিন্তু সহজে নষ্ট হয় না। ঠিক আছে, অর্থাৎ এস স্ট্রেনের ভিরুলেন্ট যে স্ট্রেনটা, ক্ষতিকারক যে স্ট্রেনটা, তার যে ডিএনএ, জেনেটিক বস্তু, সেটা কিন্তু আর এর মধ্যে ঢুকেছিল। ঢুকে কি করেছে, আর কে এসে চেঞ্জ করে দিয়েছে। আর কে এসে চেঞ্জ করে দিয়েছে মানে আর এর শরীরেই তখন দেখা যাচ্ছে এই মসৃণ পলিস্যাকারাইডের একটা আবরণ তৈরি হচ্ছে। কেননা এই ওটার মধ্যে কোন ডিএনএ ঢুকে গেছে, ওটার মধ্যে এস এর ডিএনএ ঢুকে গেছে। ফলে ওই আর ব্যাকটেরিয়া কিন্তু এখন আর নন ভিরুলেন্ট নেই, এটা অক্ষতিকারক নেই, এটা কিন্তু ভিরুলেন্ট বা ক্ষতিকারক স্ট্রেনে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এবং তার জন্যই কি হয়েছে, তার জন্যই কিন্তু এই দুটা মারা গেছে। ওকে, তো এই যে পরীক্ষাটা গ্রিফিথ করেছিলেন, গ্রিফিথ কিন্তু বলেছিলেন যে কিছু একটা যায়, হ্যাঁ, ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কিছু একটা যায়, কোন একটা ট্রান্সফর্মিং মেটেরিয়াল যায়, যেটা ওই আর কে এসে চেঞ্জ করে দিয়েছে। কিন্তু সেটা যে কি জিনিস সেটা উনি বলতে পারেননি। সেটারই পরবর্তীকালে আরেকটা আহ মানে এক্সপেরিমেন্ট দিয়ে অসওয়াল্ড অ্যাভেরি, হ্যাঁ, ম্যাকলিওড এবং ম্যাককার্টি, এরা তিনজন আরেকটা পরীক্ষা দিয়ে এটা কিন্তু প্রুভ করেছিলেন যে জেনেটিক মেটেরিয়ালটা কিন্তু ডিএনএ। জেনেটিক মেটেরিয়াল কিন্তু প্রোটিন বা আরএনএ নয়, বা শর্করা বা লিপিড নয়, এটা কিন্তু ডিএনএ। ওকে, তো এটা ওনারা আহ, কিভাবে করেছিলেন সেটা জানতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে এই ডিএনএ বা আরএনএ বা প্রোটিনকে ভাঙার জন্য আমাদের বডিতে কিছু উৎসেচক থাকে। যেমন প্রোটিনকে ভাঙে প্রোটিনেস, ডিএনকে ভাঙে ভাঙে ডিএনএস, এবং আরএনএ কে ভাঙে আরএনএস। ওকে,
এস এস শব্দটা লাস্টে থাকা মানে হচ্ছে সেটা এনজাইম বা উৎসেচক। যেমন তোমরা ওই ছোটবেলায় পড়েছো মল্টোজ, মল্টেজ, অ্যামাইলোজ, অ্যামাইলেস, ঠিক সেরকম আরএনএ কে ভাঙে আরএনএস, ডিএনএ কে ভাঙে ডিএনএস। ওকে, এখন ওনারা কি এক্সপেরিমেন্ট করলেন? ওনারা এই হিট কিল্ড এস যে সেল, হিট কিল যে এস ব্যাকটেরিয়া স্ট্রেন, সেটা ওনারা নিলেন, নিয়ে তার মধ্যে প্রোটিনেস দিলেন এবং তার মধ্যে জীবিত আর ব্যাকটেরিয়া দিয়ে দিলেন। ওনারা দেখলেন এস সেল পাওয়া গেছে। তার মানে এই যে প্রোটিনেস, ভালো করে দেখো, এই প্রোটিনেস তো প্রোটিনকে ভাঙে। তো প্রোটিনকে ভাঙলে কোনো অসুবিধা নেই, কারণ এই যে এস সেলের যে ডিএনএ, সেই ডিএনএই তো আর কে এসে চেঞ্জ করছে। এস সেলের যে ডিএনএ, সে ডিএনএ এর উপর তো প্রোটিনেস কোনো কাজ করতে পারে না, কারণ প্রোটিনেস এনজাইমটা কাজ করে প্রোটিনের উপর। তাহলে ডিএনএটা যেহেতু ইনট্যাক্ট থাকছে, ডিএনএ যেহেতু ঠিক থাকছে, তাই সেই এস এর ডিএনএ কিন্তু আর এর শরীরের মধ্যে ঢুকে আর কে এসে কনভার্ট করে দিচ্ছে। ঠিক একই রকম ভাবে ওনারা কি করলেন, হিট কিল্ড এস ব্যাকটেরিয়া নিলেন, নিয়ে তার মধ্যে আরএনএস দিয়ে দিলেন এবং তার মধ্যে জীবিত আর দিয়ে দিলেন। সেখানেও কিন্তু ওনারা দেখলেন যে এস যে সেল, সেই কলোনি, এস ব্যাকটেরিয়ার কলোনি পাচ্ছেন। এটা কি করে হলো? এটাও একই রকম ভাবে হলো। এস এস যে ব্যাকটেরিয়াটা, যেটা হিট কিল যে এস ব্যাকটেরিয়া, হ্যাঁ, স্মুথ যে ব্যাকটেরিয়া, সেটা যে ডিএনএ, সেই ডিএনএটা এর মধ্যে ছিল। আরএনএস দেওয়া হয়েছে, আরএনএস কার উপর কাজ করে? আরএনএ এর উপর কাজ করে। ও আরএনএ গুলোকে নষ্ট করে দিয়েছে, কিন্তু এ তো আরএনএ এর উপর ডিপেন্ডেবল নয়। ডিএনএটা যেহেতু ইন্ট্যাক্ট রয়েছে, সেই ডিএনএটা কি করেছে, এস এর ডিএনএটা গিয়ে আর এর মধ্যে ঢুকেছে এবং আর কে এস এ কনভার্ট করে দিয়েছে। এবং তাই দেখা যাচ্ছে এখানে কিন্তু তোমরা ওই এস এর কলোনি দেখতে পাচ্ছ, এস সেল দেখতে পাচ্ছ, এস ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ। এবং উনি আরেকটা পরীক্ষা করেছিলেন, সেটা কি করেছিলেন, ডিএনএস নিয়ে কাজ করেছিলেন। ডিএনএস নিয়ে উনি কি কাজ করেছিলেন? একই রকম ভাবে এস ব্যাকটেরিয়া দিয়েছেন, দিয়ে তার উপর ডিএনএস দিয়ে দিয়েছেন, দিয়ে সেই ডিএনএস কিন্তু ডিএনএ কে নষ্ট করে দিয়েছে। ডিএনএস যখন ডিএনএ কে নষ্ট করে দিয়েছে, তখন কিন্তু এই আর সেল যখন দেয়া হচ্ছে, তখন সেই আর সেলগুলো কিন্তু আর এস সেলে চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ এস, এই যে হিট কিল্ড এস সেল, তার থেকে যে ডিএনএ, সেই ডিএনএ গুলো কিন্তু আর এখানে আসছে না, বিকজ ডিএনএ কে ডিএনএস দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে আমরা এটা কনক্লুড করতে পারি যে এইগুলোর ক্ষেত্রে, এই দুটো কেসের ক্ষেত্রে, যেহেতু ডিএনএ ইন্ট্যাক্ট ছিল, তাই ডিএনএ কিন্তু এই কাজটা করেছে। অর্থাৎ এই এস সেলের থেকে আর সেলের মধ্যে ডিএনএ ঢুকেছে, ডিএনএ ঢুকে এই আর সেলকে এস সেলে রূপান্তরিত করে দিয়েছে। এই ক্ষেত্রে ডিএনএ ঢুকতে পারেনি, তাই আর সেল এস সেলে চেঞ্জ হয়নি, তাই এখানে কিন্তু আমরা আর সেলের কলোনি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো লিপিড বা পলিস্যাকারাইড দিয়েও একই রকম ভাবে করা হয়েছিল এবং সেখানেও একই জিনিস দেখা গেছে যে এই জিনিসগুলোর ক্ষেত্রে, এই কেসগুলোর ক্ষেত্রে, প্রোটিন, আরএনএ বা পলিস্যাকারাইডগুলোর ক্ষেত্রে ইঁদুরগুলো কিন্তু মারা গেছে। কেন ইঁদুর মারা গেছে? কারণ এই যে এস স্ট্রেন পাওয়া গেছে, এই যে এস স্ট্রেন, এই এস স্ট্রেন গুলো পাওয়া গেছে, তাই এস স্ট্রেন কি করে, ক্ষতিকারক। অর্থাৎ আর থেকে এসে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এই ইঁদুরগুলো কিন্তু মারা গেছে। অপরপক্ষে যেখানে ডিএনএস দেওয়া হয়েছিল, সেটা যখন ইঁদুরের শরীরে ইনজেক্ট করা হয়েছে, সেখানে কিন্তু ইঁদুর বেঁচে রয়েছে। কেন বেঁচে রয়েছে? তার কারণটাও ওটাই, যে যেহেতু ডিএনএটা নষ্ট হয়ে গেছে, তাই আর সেলগুলো আর সেল হিসেবেই রয়েছে, কোন রকম এস সেলে চেঞ্জ হয়নি। ফলে যেহেতু আর সেল অক্ষতিকারক, নন ভিরুলেন্ট, তাই ইঁদুর কিন্তু বেঁচে রয়েছে। ওকে, ঠিক আছে। এইটা কিন্তু থেকে কনক্লুড করা যায় যে ডিএনএ কিন্তু জেনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে আদৌ কি ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। তো আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ হচ্ছে। পরের দিন এই ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল, তার একটা ফুল কনফার্মেশন আমরা দেখব এই হার্সে এবং মার্থা চেসের এক্সপেরিমেন্টটা দিয়ে। এনারা আরেকবার একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেই এক্সপেরিমেন্ট দিয়ে তারা ফুললি প্রুভ করেছিলেন যে হ্যাঁ, ডিএনএটাই কিন্তু জেনেটিক মেটেরিয়াল। কারণ সেক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এটা ভিসিবল নয়, মানে আমরা বুঝতে পারছিলাম না যে কোন জিনিসটা কি চেঞ্জ করছে, সেটা চোখে দেখা যাচ্ছিল না। কিন্তু মার্থা চেস যে এক্সপেরিমেন্টটা করেছে, তাতে কিন্তু ভিজুয়ালি দেখা যাবে যে হ্যাঁ, এটাই ডিএনএ, যেটা কিনা এই ট্রান্সফর্মিং প্রিন্সিপালের জন্য দায়ী, বা যেটা কিনা জেনেটিক বস্তু রূপে কাজ করছে। ওকে, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। তার আজকের ক্লাস তাহলে এই অবধি। তোমাদের কারো কোনো ডাউট থাকলে একটু বলো।
ওকে। ওকে স্যার।